এবছর 2024 যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো তারা প্রত্যেকে জানো যে 2024-এর এএনএম জিএনএম যে পরীক্ষাটি হতে চলেছে তা কিন্তু 2023, 2022 বা 2021 বা 2020 যে প্রতি বছর যে এএনএম জিএনএম পরীক্ষাগুলি হয়ে চলেছে তাদের তুলনায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2024-এ যে এএনএম জিএনএম পরীক্ষাটি হচ্ছে তা প্রতিটি ক্যান্ডিডেট অর্থাৎ কোনো প্রকার নির্দিষ্ট এজ লিমিট নয়, অর্থাৎ নির্দিষ্ট প্রকার কোনো কিন্তু বয়সের সময়সীমা নেই, যে কেউ এই পরীক্ষায় বসতে পারে। ঠিক আছে, যদি একটা নির্দিষ্ট এজ লিমিট থাকতো তাহলে কম্পিটিশনের লেভেলটা কিন্তু একটু হলেও লো হতো। যেহেতু 2024-এ যে কেউ এই পরীক্ষায় বসতে পারছে, তার মানে বুঝতে পারছো যে কম্পিটিশনের লেভেল কিন্তু একদম হাই লেভেল, চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং এখানে যে কেউ যেহেতু ফর্ম ফিল আপ করছে তার মানে বুঝতে পারছো যারা একটু নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে, মানে চাকরির থেকে একটু ঊর্ধ্বে বয়স সীমা চলে গেছে, অন্য কোনো চাকরির পরীক্ষা না পেয়ে তারাও কিন্তু এই পরীক্ষায় বসছে। এবং তারা যেহেতু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিয়েছিল এদিক ওদিক করে, এসএসসি এছাড়াও বিভিন্ন প্রকার যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছিল ডব্লিউবিসিএস, তারাও এই পরীক্ষা যখন অ্যাপ্লাই করবে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন কিন্তু হাই লেভেলে গিয়ে পৌঁছাতে পারে। তো তার জন্য 2024-এ পড়াশোনা করাটা অত্যন্ত একটা জরুরি ব্যাপার। আর হ্যাঁ, যারা এখনও আমাদের মক টেস্ট ব্যাচে জয়েন করনি তারা অবশ্যই মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। টোটাল কিন্তু 500 মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করছি এবং আমাদের যে এএনএম জিএনএম যেমন ঠিক পরীক্ষায় সেরকম তোমরা কিন্তু মক টেস্টের কোশ্চেন পেয়ে যাবে। তারপর তোমরা কত মার্কস পাচ্ছ, নেগেটিভ মার্কিং সব কিছু, যেমনভাবে একটি পরীক্ষা তুমি এএনএম জিএনএমে বসতে চললে যেমনভাবে ঠিক প্রিপারেশন হয় ঠিক তেমনভাবে আমরা মক টেস্টের প্রিপারেশন দিয়ে থাকি। এবং তার সঙ্গে মক টেস্টের যে প্রশ্ন উত্তর সেগুলো ডিটেলসে আলোচনা করে দিই, যে শুধুমাত্র মক টেস্ট নিচ্ছ মানে এখানে মক টেস্ট হবে তা কিন্তু নেই, তার সঙ্গে সব কিছু তোমরা ডিটেলসে পাচ্ছ। টোটাল ফিস কিন্তু রয়েছে 199 টাকা, অর্থাৎ 200 টাকার মধ্যে তোমরা কিন্তু মক টেস্টগুলো পেয়ে যাচ্ছ। তার সঙ্গে কিন্তু আমরা ক্লাসও করিয়ে দেবো, অর্থাৎ যে আমাদের সিলেবাস, তোমাদের যে সিলেবাসটাও ওটাও কিন্তু আমরা যেগুলো মেন টপিক সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেবো। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে আসছে। তোমাদের যেটা সঠিক উত্তর মনে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবে যে এটা সঠিক উত্তর বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, এটা আমার সঠিক উত্তর বলে মনে হচ্ছে, তোমরা জানাবে। তারপর কিন্তু আমি অ্যান্সারগুলো বলবো। আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে বংশগতি চ্যাপ্টার থেকে রয়েছে। আর হ্যাঁ, যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে তারা এখনও জয়েন করনি, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দিষ্ট আপডেটগুলি সময়ে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করে যাও। নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম রয়েছে এএনএম জিএনএম বা জেনপাস ইউজি বা যে কোনো চাকরির পরীক্ষা নিয়ে যদি কোনো রকম তোমরা কোনো প্রকার প্রবলেমে পেয়ে থাকো তাহলে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইলের লিঙ্কও কিন্তু দেওয়া রইল। প্রথম প্রশ্ন, বংশগতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অলরেডি পরীক্ষা নেওয়া হয়েছিল, যারা আমাদের পেড ব্যাচে রয়েছে তো তারাও অ্যান্সারটা দেবে, কারণ তারা অনেকে অ্যান্সার ভুল করেছিল। আর যারা নেই তারা তো কোশ্চেনটা পেয়েই যাচ্ছ। বংশগতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এখানে সঠিক উত্তর কোনটা? শিশুর সাংস্কৃতিক বিকাশ, শিশুর শারীরিক বিকাশ, শিশুর সামাজিক বিকাশ নাকি শিশুর মানসিক বিকাশ? এখানে সঠিক উত্তর হচ্ছে শিশুর শারীরিক বিকাশ। কি বললাম না, শিশুর শারীরিক বিকাশ হচ্ছে বংশগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে একটা বাচ্চা যখন উৎপাদন হয় বা একটা বাচ্চা যখন তৈরি হয়, দেখবে ধরো এটা বাবা আর এটা ধরো তার মা, দেখবে তার শরীরের গঠনটা তার বাবা মায়ের মতো হয়ে থাকে, কিন্তু তার সংস্কৃতি, তার সামাজিক, তার মানসিক বিকাশ সেটা সে জন্ম লাভ করার পরে থেকে। কিন্তু তার শারীরিক বিকাশটা মানে তার দেহের গঠন, তার লম্বা, তার উচ্চতা, তার মুখের গঠন বা তার নাকের গঠন বা তার হাতের গঠন বা তার পায়ের গঠনের সঙ্গে দেখবে মা বাবার যে গঠন তার মিল পাওয়া যায়। এই জন্য আমরা কি বলবো যে শিশুর শারীরিক বিকাশটি হলো বংশগতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসলে, হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচে এখন ভর্তি হতে চাইছো তাদের জন্য ফিস এই কয়েকটা মাস যেহেতু রয়েছে তো ফিস কিন্তু কমে গিয়েছে, মাত্র 700 টাকা করা, যারা এই মাসের জন্য ভর্তি হতে চাই। ঠিক আছে, তো এখন 700 টাকায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট প্রশ্ন, মানুষের কোন বৈশিষ্ট্য বংশগতি দ্বারা নির্ধারিত হয়? টোটাল কিন্তু 4টা অপশন রয়েছে, নৈতিক, স্বভাব, বুদ্ধিমত্তা, সামাজিক। টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। মানুষের কোন বৈশিষ্ট্য বংশগতি দ্বারা নির্ধারিত হয়? বংশগতি দ্বারা অর্থাৎ বংশগতি থেকে আমরা কোনগুলো নির্ধারিত করতে পারি? দেখো, বংশগতি থেকে আমরা যেগুলো নির্ধারিত করতে পারি তা হচ্ছে কি না, বুদ্ধিমত্তা। কারণ অনেকে দেখবে যে বংশ পরম্পরায় দেখবে বাবা মায়ের
যদি খুব ভালো পরিমাণ বুদ্ধি থাকে বা ট্যালেন্টেড হয়, দেখবে জিনগতভাবে তার ছেলে বা তার মেয়ে বা তার ফ্যামিলিতে অন্যরা কী হয় না, বুদ্ধিমত্তার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু নির্ধারিত বা সেটা কিন্তু পেতে পারে। সেটা কারণ সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি। তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্স উত্তরটা জানিয়েছো। নেক্সট দেখো, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। প্রকট মানে আমরা টোটাল জানি যে মেন্ডেল কিন্তু টোটাল 7 জোড়া বৈশিষ্ট্যকে নির্ধারণ করেছিল। কজোড়া? মেন্ডেলের যখন প্রতি আবিষ্কার করেছিল, তোমরা প্রত্যেকে জানো মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক, এবং মেন্ডেল যখন বংশগতি নিয়ে গবেষণা করেছিল তখন কিন্তু টোটাল 7 জোড়া বৈশিষ্ট্যকে সে বেছে নিয়েছিল। এই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে কী কী ছিল তোমরা প্রত্যেকে জানো, যে 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য একটা ছিল কি লম্বা কাণ্ডের দৈর্ঘ্য, একটা কি ছিল না বেটে কাণ্ডের দৈর্ঘ্য। একটা ছিল লম্বা কাণ্ডের দৈর্ঘ্য, অপরটা ছিল কি বেটে কাণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা নেক্সটে কি নিয়েছিল? নেক্সটে যেটা নিয়েছিল সেটা হচ্ছে কি না ফুলের অবস্থান। তাহলে নেক্সট আমাদের কি নিয়েছিল, মেন্ডেল যখন বংশগতি নিয়ে আবিষ্কার যখন গবেষণা করেছিল তখন নেক্সট যেটা নিয়েছিল সেটা হচ্ছে কি ফুলের অবস্থান। ফুলের অবস্থান, অর্থাৎ ফুলের অবস্থানটা কেমন ছিল। ফুলের অবস্থানকে দেখো দুটো ভাগে, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার প্রকট মানে হচ্ছে বিশাল আকৃতির ব্যাপারটাকে বোঝাচ্ছে। কি বললাম? প্রকট মানে বিশাল। তাহলে লম্বা মানে দেখো প্রকট মানে বিশাল, আর দেখো বেটে মানে হচ্ছে কি খাটো মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তেমনি ফুলের অবস্থান দেখবে কোন ফুলকে আমরা দেখতে পাই, কাক্ষিক অবস্থান ফুলটা ছিল প্রকট বৈশিষ্ট্য। কাক্ষিক ফুল, কাক্ষিক ফুল মানে ধরো একটা গাছ রয়েছে, গাছের ফুলটা যখন এইরকম জায়গায় ফুলটা এখন অবস্থান করছে তখন সেটা বলছে কাক্ষিক ফুল। আর শীর্ষ মানে কি বলতো, এইখানে যখন ফুলগুলো অবস্থান করে তখন তাকে বলছে শীর্ষ ফুল। কোথায় না একদম চূড়ায় যখন অবস্থান করছে তাকে বলছে কি আমরা শীর্ষের ফুল। তাহলে ফুলের অবস্থান একটা ছিল কাক্ষিক, একটা ছিল শীর্ষস্থ। শীর্ষস্থটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কাক্ষিকটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। বীজের আকার 3 নম্বর যে বৈশিষ্ট্যটা নিয়েছিল মেন্ডেল, খাতায় নোট করে নাও। 7 জোড়া বৈশিষ্ট্যের মতো 3 নম্বর যে বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পরীক্ষা দেয় কোনটা প্রকট গুণ কোনটা প্রচ্ছন্ন গুণ। বীজের আকৃতিটা একটা ছিল গোল আর অপরটা ছিল কুঞ্চিত। গোল বীজ মানে প্রত্যেকে বুঝতে পারছো যে বীজটা ছিল একটা গোল, কুঞ্চিত মানে থাকে এরকম 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 বীজটা হচ্ছে কুঞ্চিত বা কুঁচকে যাওয়া বীজ। তাহলে যেটা গোল বীজ সেটা ছিল প্রকট বৈশিষ্ট্য, যেটা কুঞ্চিত বীজ সেটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? বীজের আকারের মধ্যে কুঞ্চিতটা। আচ্ছা নেক্সট আমরা কি জানবো, বীজপত্রের বর্ণ, অর্থাৎ বীজপত্র একটা ছিল হলুদ বর্ণের বীজপত্র, একটা ছিল সবুজ বর্ণের বীজপত্র। তাহলে একটা কেমন ছিল দেখো, একটা ছিল হলুদ বর্ণের বীজপত্র, একটা ছিল সবুজ। তাহলে এটা হচ্ছে সবুজ বর্ণের বীজপত্র আর এটা হচ্ছে হলুদ বর্ণের বীজপত্র। তাহলে টোটাল কজোড়া বৈশিষ্ট্য হলো 4 জোড়া। এবার হলুদটা হচ্ছে প্রকট এখানে আর প্রচ্ছন্ন হচ্ছে সবুজটা, ভালো করে বুঝতে পারলে। দেন দেখো ছিল ফুলের বর্ণ। ফুলের বর্ণ ঠিক আছে, ফুলের বর্ণ দু প্রকার, একটা হচ্ছে রঙিন ফুল। রঙিন ফুল মানে ধরে নিলাম সাপোজ একটা লাল রঙের একটা ফুল রয়েছে, লাল রঙের একটা ফুল যেটা রঙিন ফুল, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কেমন ফুল, একটা হচ্ছে সাদা ফুল। কি ফুল না সাদা ফুল, ঠিক আছে সাদা ফুল। এই সাদা ফুলটা ছিল কি, সাদা ফুলটা ছিল হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে রঙিনটা হচ্ছে প্রকট আর সাদাটা হচ্ছে কি প্রচ্ছন্ন। ফলের আকৃতি আমরা কটা বৈশিষ্ট্য পেলাম, 5টা বৈশিষ্ট্য পেলাম। তারপর ছিল দেখো ফলের আকৃতি। ফলের আকৃতি একটা ছিল স্ফীত মানে মোটা ফল, একটা ছিল কেমন ফল না একটা হচ্ছে ছিল মোটা ফল। কেমন ফল না মোটা ফল, এটা হচ্ছে মোটা ফল। আর একটা ছিল কেমন খাঁজ কাটা কাটা, খাঁজ কাটা কাটা ফল। তাহলে এখানে মোটা ফলটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, খাঁজ কাটা ফলটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কথায় নোট করেছো। আর একটা ছিল ফুলের বর্ণ। ফুলটা একটা ফুল ছিল সবুজ ফুল, একটা ছিল সবুজ ফুল, আর একটা ছিল কি না হলুদ ফুল, একটা ছিল হলুদ ফুল। ঠিক আছে, সবুজ ফুল একটা হচ্ছে সরি ফলের বর্ণ, একটা ছিল সবুজ ফল, একটা ছিল হলুদ ফল, কারণ আগেই যেহেতু ফুলটা হলো রঙিন ফুল আর সাদা ফুল। এবার দেখুন এখানে কোন অপশানটা আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি বীজপত্রের বর্ণ হলুদ। দেখো বীজপত্রের বর্ণ হলুদ, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা পাচ্ছি প্রকট বৈশিষ্ট্যের মধ্যে। দেখতে পাচ্ছ বাকি সবগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বেটেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমাকে প্রকট চেয়েছিল। বীজের আকার কুঞ্চিত, দেখো বীজের আকার কুঞ্চিত আমরা যেটা এঁকেছিলাম এটা দেখো, এই দেখো বীজের আকার কুঞ্চিত, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ এটা নয়। ফুলের বর্ণ সাদা, দেখো এই যে ফুলের বর্ণটা সাদা, এই দেখো ফুলের বর্ণ আমরা এঁকেছিলাম, হ্যাঁ এই যে ফুলের বর্ণ এঁকেছিলাম এটা হচ্ছে সাদা ফুল, আর দেখো একটা হচ্ছে রঙিন ফুল। তাহলে সাদা ফুলটা এখানে তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এখানে বীজপত্রের বর্ণ হলুদ, যেটা আমরা একমাত্র এটা হচ্ছে প্রকটের মধ্যে পেলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও। এক সংকর জননের ক্ষেত্রে নেক্সট বলেছে দেখো, এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জেনোটাইপগত অনুপাত কত? প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ভিডিও বানাটা অত্যন্ত কষ্ট, কারণ প্রত্যেকে জানো যে একটা লাইটকে জ্বালিয়ে রেখে তার উপর এই জানলা দরজাকে বন্ধ করার পর যে ভিডিও করতে একদম দম আটকে আসে, তাও তোমাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো করতে হয়।
তো অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। এই মুহূর্তে যেভাবে ভিডিও বানাচ্ছে এটা একটা অত্যন্ত পরিশ্রম বলতে কী বলতো, পরিশ্রম যেমন তেমন, মানে গরমটা অত্যন্ত গরম। এই যে লাইট জেলে পাখাটা বন্ধ করে ক্যামেরার সামনে বসে ভিডিও করাটা কিন্তু একটা অত্যন্ত কঠিন লাগে আমাদের কাছে। তো যাই, ভিডিওটা একটু লাইক করে দিও, এই পরিশ্রমের দামটা একটু দিও। আচ্ছা চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জেনোটাইপগত অনুপাত কত? এক সংকর জননের পরীক্ষায় F2 জনুর যে জেনোটাইপগত অনুপাত, জেনোটাইপ আর ফেনোটাইপ, জেনোটাইপ মানে জিনগত সমষ্টি, ফেনোটাইপ মানে বাইরে থেকে যেটা বোঝা যায়। ধরো তুমি লম্বা, তোমাকে আমি বাইরে থেকে বুঝতে পারছি কি এ তো লম্বা রয়েছে, তাহলে তোমাকে দেখতে পাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি মানে সেটা ফিনোটাইপ। তুমি কি কারণে লম্বা, দেখো একটা জিন রয়েছে বংশ পরম্পরায়, যদি বলে তুমি টি জিনের কারণে লম্বা, এটা হচ্ছে তোমার জেনোটাইপ। তাহলে তেমনই বলেছে যে এক সংকর জননের পরীক্ষায় F2 জনুর জেনোটাইপগত অনুপাত, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। F2 জেনোটাইপগত যে অনুপাতটা ছিল এক সংকর জননের ক্ষেত্রে, দ্বিসংকর জনন হলে আলাদা হবে, এক সংকর জনন হলে আলাদা হবে। মেন্ডেল কিন্তু দুটো ছিল, একটা ছিল এক সংকর, একটা ছিল দ্বিসংকর। আর আমাকে এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে কি বলেছে, দেখো এখানে বলতে চেয়েছে সেটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষায় মেন্ডেলের জেনোটাইপগত অর্থাৎ জিনের যে অনুপাতটা কত ছিল। না মেন্ডেল এক সংকর জননের পরীক্ষাটা আমি চলো তোমাদেরকে ক্রস করে দেখাই। ধরো একটা হচ্ছে তোমার বড়টি, একটা হচ্ছে কত ছোটটি, ঠিক আছে। এবার দেখো এখান থেকে ক্রস ঘটো, এখান থেকে একটা গ্যামেট পাবো বড়টি, এখান থেকে একটা গ্যামেট পাবো ছোটটি, দুটোকে ক্রস ঘটিয়ে দাও, কি পাবো বড়টি ছোটটি। এবার এখানেতে বড়টি ছোটটি আর বড়টি ছোটটি যদি ক্রস ঘটায় তাহলে আমরা কী কী বৈশিষ্ট্যগুলো পাবো একটু দেখে নাও। এখান থেকে পাবো একটা দুটো গ্যামেট, একটা বড়টি গ্যামেট, একটা ছোটটি গ্যামেট, এখান থেকে একটা বড়টি পাবো, এখান থেকে ছোটটি পাবো। এবার দুটোকে ক্রস ঘটিয়ে দাও, বড়টি পাবো, বড়টি ছোটটি পাবো, বড়টি ছোটটি পাবো, ছোটটি পাবো। অর্থাৎ তুমি এখান থেকে যদি লক্ষ্য করে দেখো, এই একটা গ্যামেট আলাদা, তাহলে এখানে একটা 1 লিখে দিলাম, এই দুটো গ্যামেট সেম মানে এখানে 2 লিখে দিলাম, এই গ্যামেটটা সেম 1, তাহলে 1:2:1। দেখো বড়টি একটা গ্যামেট, তার জন্য হলো 1, বড়টি ছোটটি মিলে টোটাল দুটো গ্যামেট, তাহলে 2, আর ছোটটি হচ্ছে আলাদা করে একটার জন্য, এটা হচ্ছে 1। তাহলে কত হচ্ছে 1:2:1 হচ্ছে এখানে অনুপাত হলো এক সংকর জননের। আচ্ছা এটা তো বলেছে F2 জনুর জেনোটাইপগত 1। আচ্ছা আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে F1। আচ্ছা এটা হচ্ছে F1 এর বেরোলো, এটা কার বেরোলো F1, এটা কিন্তু সঠিক উত্তর না, এটা হচ্ছে F1। আচ্ছা F2 জনুরটা না খুব বড়, ঠিক আছে, এটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, জাস্ট অ্যান্সারটা মনে রাখবে। F1 এরটা এভাবে বের করতে, F2টাও বের করা যায় কিন্তু এখানে স্ক্রিনের মতো ধরবে না, তাই আমি অ্যান্সারটা বলে দিলাম। F2টা হচ্ছে 9:3:3:1 আর F1 এরটা বের করে দিলাম। তোমরা আশা করছি এক সংকর জননেরটা শিখতে পারলে। 5 নম্বর প্রশ্ন। একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি দেখা যায়, দেখো পুরুষদের বা মহিলাদের কিন্তু অটোজমের সংখ্যা 44টা অটোজম, তার মানে 44A মানে 44টা অটোজম স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে কি দেখা যায়, গ্যামেট XX গ্যামেট দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে কি দেখা যায় XY, তাহলে 44 এর সঙ্গে XY যোগ করলে কি হয় পুরুষদের 44A + XY। রাইট অপশন হচ্ছে অপশন বি। নেক্সট দেখো কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত, কি বলছি দেখো কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত। আচ্ছা কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটা শনাক্ত করো। তাহলে কালো বর্ণের জন্য কি হয় জানো, কালো বর্ণের জন্য হয় বড় হাতের বি, কি হয় বড় হাতের বি হচ্ছে কালো বর্ণের জন্য। এবং যদি সাদা বর্ণ বলতো তাহলে তো ছোট হাতের বি। আর অমসৃণ লোমযুক্ত হলে বলা হয় বড় আর মসৃণ লোমযুক্ত হলে ছোট আর। এবার আমরা এখানটা মিলিয়ে দেখবো যে কোনটা সঠিক হতে পারে। দেখো প্রথমে রয়েছে দেখো বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের আর। এবার বড় হাতের বি সাপেক্ষে ছোট হাতের বিটা কি প্রচ্ছন্ন, তাই তো ছোট হাতের বিটা প্রচ্ছন্ন, তার মানে এখানে আমরা ছোট হাতের বিটাকে ধরবো না। তারপরটা দেখো বড় হাতের বি, বড় হাতের আর ছোট হাতের। এবার দেখো বড় হাতের আর সাপেক্ষে ছোট হাতের আরটা প্রচ্ছন্ন, তার মানে এখানে বড় হাতের আরটা প্রকট হবে আর বড় হাতের বিটা প্রকট হবে, মানে বড় হাতের বি আর বড় হাতের আরটা এখানে প্রকাশিত পাবে, বাদ বাকিগুলো কি হবে প্রকাশিত পাবে না। আর যেখানে দেখো দুটোই ছোট বি দুটোই ছোট আর, মানে এটাও হবে না এটাও হবে না, কারণ এগুলো সাদা অমসৃণ হচ্ছে। এটা দেখো সাদা, প্রথমেটা দেখো সাদা কি হচ্ছে সাদা মসৃণ, তারপর দেখো সাদা অমসৃণ, তারপর এখানে দেখো এটা হচ্ছে কালো মসৃণ, এটা দেখো তাহলে এখানে মিলছে না, তাহলে এখানে দেখো একমাত্র এটাই মিলছে কালো অমসৃণ, কারণ এই বি আছে বড়তের আর আছে, যেগুলো প্রকট বৈশিষ্ট্যরূপে প্রকাশ পেয়েছে। তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক। তারপর দেখো একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব। সংকর দীর্ঘ মানে দেখো মিক্সড আপ, বড় হাতেরটি ছোট হাতেরটি, মানে যেখানে প্রকট থাকবে প্রচ্ছন্ন থাকবে। বিশুদ্ধ খর্ব মানে হচ্ছে কোথায় ছোটটি। এবার এখান থেকে যদি পোড়াক মিলন করি তাহলে কেমন হবে, দেখো বড় হাতেরটি ছোট হাতেরটি থেকে গ্যামেট পাওয়া যাবে, দেখো বড় হাতেরটি ছোট হাতেরটি, আর এখান থেকে গ্যামেটটা পাবো কি ছোট হাতেরটি। তুমি এবার মিক্সড ঘটাও, তাহলে মিক্সড ঘটালে প্রথমে একটা পাবো বড় হাতেরটি,
এর সঙ্গে এটা মিক্স ঘটাও, বড় হাতের টি ছোট হাতের টি পাবো। তারপর দেখো এটার সঙ্গে তুমি মিক্সড ঘটাও, আবার বড় হাতের টি ছোট হাতের টি, তার মানে এটা পাবো। আবার দেখো ছোট হাতের টি ছোট হাতের টি ছোট হাতের টি ছোট হাতের টি, ঠিক আছে। এরকম করে মিক্সড ঘটিয়ে নিলাম। কী করলাম, এরকম আমি কি মিক্সড ঘটিয়ে নিলাম। মিক্সড ঘটানোর ফলে কী পেলাম দেখো, দুটো ছোট হাতের টি পেয়েছে, দুটো বড় হাতের টি ছোট হাতের টি। এবার আমাকে এখানে বলছে পরাগ মিলনের গাছগুলি হবে কি, গাছগুলো হবে 50% দীর্ঘ, মানে এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ, এটাও লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ, এই দুটো হচ্ছে বেটা বৈশিষ্ট্যের প্রকাশ। তাহলে 50% দীর্ঘ 50% খর্ব, কী হবে 50% দীর্ঘ 50% খর্ব। এই রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েই থাকে, আর এই প্রশ্নগুলোই তোমরা করে আসতে পারো না। একটা সবথেকে তোমাদের বড় বাজে সিস্টেম, তোমরা এই প্রশ্নগুলোই করে আসতে পারো না, তাই তো। আচ্ছা, তারপর দেখো একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হলে একটি সংকর লম্বা মটর গাছ। প্রত্যেকে জানো সংকর লম্বা মটর গাছ মানে বলতে চাইছে বড় হাতের টি ছোট হাতের টি মিক্সড, আর একটি বিশুদ্ধ লম্বা মানে দুটোই বড় হাতের টি। এবার এদের থেকে কী প্রকার গ্যামেট পাওয়া যাবে বলে, এখান থেকে দেখো গ্যামেট পাওয়া যাবে, বড় হাতের টি একটা গ্যামেট পাওয়া যাবে, এখান থেকে ছোট হাতের টি একটা গ্যামেট পাওয়া যাবে, এখান থেকে দুটোই বড় হাতের টি গ্যামেটকে আলাদা করে পাওয়া যাবে। এবার ক্রস গোটা এই বড় হাতের টি এর সঙ্গে এই বড় হাতের টি মিক্সড করলে কী হবে দেখো, এখানে দুটো বড় টি পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। তারপর থেকে এই বড় হাতের টি এর সঙ্গে এই ছোট বড় হাতের টি আবার মিক্সড করে দেখো দুটো বড় হাতের টি আবার পেয়ে গেলাম। এই ছোট হাতের টি এর সঙ্গে বড় হাতের টি মিক্সড করা তাহলে বড় টি ছোট টি পেয়ে গেলাম। তারপর দেখো বড় হাতের এই ছোট টি এর সঙ্গে এই বড় টি মিক্সড করালাম, আর পাবো বড় টি ছোট টি। তাহলে এখানে ক প্রকার লম্বা বৈশিষ্ট্য পাচ্ছে বলছে, এখানে সংকলন করলে সম্ভাবনা দেখো, এখানে এটাও লম্বা এটাও লম্বা এটাও লম্বা এটাও লম্বা, টোটাল কটা লম্বা 100%, মানে সবগুলো হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ, ঠিক আছে। এখানে দুটো হচ্ছে বিশুদ্ধ লম্বা। দেখো মনে রাখবে দুটো বড় হাতের টি হওয়া মানে বিশুদ্ধ লম্বা, এরকম থাকলে সেগুলোকে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি মানে সংকর লম্বা, এরকম ছোট হাতের টি দুটো ছোট হাতের টি মানে হচ্ছে কি বিশুদ্ধ খাঁটি, বিশুদ্ধ খাঁটি, দুটো ছোট হাতের টি মানে বিশুদ্ধ খাঁটি, দুটো বড় হাতের টি মানে বিশুদ্ধ লম্বা, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি মানে হেটারোজাইগাস লম্বা বা সংকর লম্বা বলা হয় তাকে। একটি বড় হাতের টি একটি ছোট হাতের টি অথবা একটি ছোট হাতের টি বা বড় হাতের টি থাকে, মানে এরকম যদি থাকে বা যদি এরকম থাকে তখন সেগুলোকে বলবো আমরা কি সংকর লম্বা, ঠিক আছে। তারপর দেখো এখানে তাহলে এটা হচ্ছে 100% হয়ে গেল। নেক্সট দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কত। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কত, ঠিক আছে। চলো চেকার বোর্ডটা করে দেখাই। দেখো অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, যেই বৈশিষ্ট্যে পুরোপুরিভাবে সেই বৈশিষ্ট্যের প্রকাশ না পেয়ে, ধরো আমি একটা এক্সাম্পল দেখা যায়, একটা লাল রঙের একটা ফুল আছে, আর একটা কি আছে না একটা লাল রঙের একটা ফুল আছে, আর একটা হচ্ছে কী রঙের ফুল আছে না বিশুদ্ধ লাল একটা বিশুদ্ধ সাদা, একটা সাদা রঙের একটা ফুল আছে, ঠিক আছে। তো সাদাটা যদি আমি দেখাতে আমি হলুদ দিয়ে চিহ্নিত করছি, একটা তাহলে কী রঙের ফুল আছে, একটা হচ্ছে লাল রঙের ফুল নিয়েছে, একটা হচ্ছে সাদা রঙের ফুল নিয়েছে। এবার এ দুটো যখন মিলছে না, এ দুটো যখন মিলছে তাদের দেখো একবারে সাদাটাও পাচ্ছে না আর একবারে হলুদটাও পাচ্ছে না, না পেয়ে কীরকম ফুলটা আসছে না, ফুলটা ঠিক আসছে, আমি তোমাকে কালারটা দেখাচ্ছি এখান থেকে, ঠিক গোলাপি কালারের ঠিক দেখতে একটা ফুল আসছে। তার মানে দেখো এখানেতে হুবহু না পেলো লাল বৈশিষ্ট্য, না পেলো সাদা বৈশিষ্ট্য, পেয়ে গেল কি বৈশিষ্ট্য, গোলাপি বৈশিষ্ট্যের প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা লাল ফুল নিয়েছিলাম আর সবুজ ফুল নিয়ে লাল ফুল এবং সাদা ফুল নিয়েছিলাম এবং বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো গোলাপি ফুলের, ঠিক আছে। তার মানে এখানেতে তোমার কটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে লাল ফুল বৈশিষ্ট্যের জন্য 1, তাই তো। এবার তোমাকে আমি একটু ক্রসটা ঘটিয়ে দেখাই। ধরো আমি লাল ফুলের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করলাম কি দিয়ে, বিশুদ্ধ লালের জন্য আর বিশুদ্ধ সাদার জন্য হচ্ছে WW গ্যামেট দ্বারা প্রকাশ করা হলো। এখান থেকে তোমরা বলো কী কী গ্যামেট পাওয়া যাবে, দেখো এখান থেকে পাওয়া যাবে হচ্ছে একটা R গ্যামেট পাওয়া যাবে, এখান থেকে একটা W গ্যামেট পাওয়া যাবে, তাহলে দুটো মিলে কী হলো RW। এই RW এর সঙ্গে RW এর আবার কস কোটাও, তাহলে কী কী পাবো দেখো, এই আর এর সঙ্গে আর মিশে যাও আর হয়ে যাবে, এই আর এর সঙ্গে এই W মিশে যাও তাহলে হয়ে যাবে RW, এই W এর সঙ্গে আর মানে আবার RW, তারপর দেখো WW। তাহলে এখানে তুমি দেখো কটা বৈশিষ্ট্য পেলে, এই একটা বৈশিষ্ট্য মানে 1, মানে একটা লাল বৈশিষ্ট্য, দুটো গোলাপি বৈশিষ্ট্য মানে 2, তাই তো। আর W মানে দুটো গোলাপি বৈশিষ্ট্য, আর WW স্পেশাল WW পড়া পেয়েছে একটা, তাহলে 1:2:1টা হচ্ছে এর অনুপাত হয়ে যাবে, ঠিক আছে। এটা ফেনোটাইপ অনুপাত অথবা জেনোটাইপ, যে অনুপাতই হোক না কেন ফেনোটাইপ বা জেনোটাইপের অনুপাতটা কিন্তু সর্বদা 1:2:1ই হবে, ঠিক আছে। এটা ফেনোটাইপ বললেও হতো জেনোটাইপ বললেও হতো, ভালো করে মনে রাখো এটা অসম্পূর্ণ প্রকারের ফেনোটাইপ বা জেনোটাইপের অনুপাত 1:2:1। দেখো বলেছে পিতা মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই সন্তানদের বা ওই সন্তান সন্ততির যে সন্তান জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়াটা বা তার থ্যালাসেমিয়া আক্রান্ত হবার, মানে ধরো একটা যখন বাচ্চা যখন হয়েছে তার পিতা বা মাতা মানে তার বাবা মার
বলেছে দেখো দুজনেই বাহক, দুজনেই কি বলেছে বাহক বলেছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দুজনেই কি বলছি বাহক, আক্রান্ত কিন্তু না, বাহক। বাহক মানে ধরে নিচ্ছি যেহেতু থ্যালাসেমিয়া একটা অটোজম বাহিত রোগ, নট থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কিন্তু একটা সেক্সুয়াল ঘটিত বা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ না, ওটা অটোজম বাহিত রোগ। মানে 44-এ আমাদের যে 44-এ অটোজম আছে সেই অটোজমের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি কটা আমাদের হোমোলগাস ক্রোমোজোমগুলো যে অবস্থান করে, দেখো এখানে এরকম করে দুটো 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 করে এরকম করে অবস্থান করে, এবং লাস্টে গেলে থাকে XY ক্রোমোজোম, যেটা হচ্ছে একদম লাস্টে সেক্স ক্রোমোজোমটা থাকছে, তাই তো। এখানে হচ্ছে তোমার দুটো সেক্স ক্রোমোজোম, মানে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকছে, আর বাদ বাকিগুলো অটোজম, যেগুলো এরকমভাবে অবস্থান করে, যেগুলো প্রত্যেক কিন্তু অটোজম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ডট 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 করে এরকম করে হচ্ছে 22টা, মানে 22 দুগুণে টোটাল 44টা অটোজম ঠিক এভাবে অবস্থান করে। লাস্টের দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে? এবার দেখো, বুঝতে পারছো আশা করি, নিচে হ্যাঁ লিখে জানো আমাকে যদি বুঝতে পেরে থাকো। যে এইভাবে কিন্তু আমি পেড ক্লাসে পড়িয়েছিলাম যে এইভাবে অটোজমগুলো থাকে, ঠিক আছে, যে 1 2 3 4 5 6 7 22টা অটোজম টোটাল থাকবে, আর লাস্টে গেলে সেক্স ক্রোমোজোমগুলো থাকছে। এবার যেটা বলতে চাইছে যে কি প্রশ্নটা চেয়েছে, যে পিতা মাতার উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, মানে দুজনই হচ্ছে বাহক, তার মানে তাদের মধ্যে রোগটা আছে, কিন্তু তারা আক্রান্ত বলতে বাহক মানে রোগটা অল্প পরিমাণে আছে, তারা পুরোপুরিভাবে আক্রান্ত না, মানে মারা যাওয়ার সম্ভাবনা নেই, তারা রোগটা বহন করে চলছে। তার মানে আমি ধরে নিলাম যে যেহেতু একটা অটোজম বায়তলাই রোগ, তাই আমি লিখলাম এ, দুটো এ অটোজম তো, মানে আমি লিখলাম এ, আর একটা হচ্ছে, মানে লেখাটা খুব অস্পষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড গরমের জন্য হাতে ঘাম পড়লি, এ আর এ কে। এই এ কে লেখাটার প্রধান কারণ, বা এর মাথায় কে লেখার প্রধান কারণটা কি বলো তো? না, এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে মা হচ্ছে আক্রান্ত, ঠিক তেমন ভাবি এ এ কে অটোজম বাহিত, অটোজম এ কে মানে পিতাও হচ্ছে কি বাহক, মানে একটা 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 হচ্ছে সুস্থ, একটা ক্রোমোজোম সুস্থ, একটা ক্রোমোজোম আক্রান্ত, একটা ক্রোমোজোম সুস্থ, একটা ক্রোমোজোম আক্রান্ত, মানে এরা দুজনে কি বহন করছে। যদি রোগটায় আক্রান্ত হতো না, তাহলে দুটো ক্রোমোজোমের মাথায় কে লিখতাম, মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হলে দুটো মাথায় আছে, আমি টি দিয়ে চিহ্নিত করি, টি দিয়ে চিহ্নিত করে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটি আর এটাও এটি। তার মানে দেখো টি মানে এই যে ক্রোমোজোমটা রয়েছে, এই এ ক্রোমোজোমটা থ্যালাসেমিয়ার বাহক, মানে থ্যালাসেমিয়াকে বহন করছে, আর এই এ ক্রোমোজোমটা সুস্থ, মানে এ কিন্তু থ্যালাসেমিয়াকে বহন করে চলছে না। ঠিক তেমনই এই ক্রোমোজোমটা, এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে বাবার ধরে নিলাম, আর এটা হচ্ছে মায়ের ধরে নিচ্ছি। মায়েরও একটা ক্রোমোজোম সুস্থ, একটা ক্রোমোজোম থ্যালাসেমিয়া রোগ দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে একটা ক্রোমোজোম এটা সুস্থ, এটা সুস্থ, এ হচ্ছে বহন করছে, এ সুস্থ, এ হচ্ছে বহন করছে। এবার দেখো এখান থেকে কি কি গ্যামেট পাওয়া যাবে, তার মানে একটা ভালো গ্যামেট পাবো, তাই তো। মানে একটা ভালো গ্যামেট মানে একটা এটা হচ্ছে ভালো গ্যামেট, যেহেতু আমি কি পাবো এখানে তো হচ্ছে এটাকে পাবো হচ্ছে ভালো গ্যামেট, এটা হচ্ছে ভালো গ্যামেট, ঠিক আছে। এই কোনটা এটা হচ্ছে ভালো গ্যামেট, ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে ভালো গ্যামেট, তার জন্য কি লিখলাম যে একটাই হচ্ছে ভালো পাওয়া গেলো, তাই লিখলাম একটাই ভালো, আর একটাই যেহেতু অসুস্থ, তাই একটাই লিখে দিলাম অসুস্থ গ্যামেট বা এটি গ্যামেট। ঠিক, মায়েরটাও সেম বেরিয়ে আসবে, ওপরে দেখো লিখছি কারণ নিচে ধরছে না, একটা সুস্থ একটা কি আক্রান্ত। তার মানে এবার দেখো এখানটা কিন্তু আমি কস ঘটাই, তাহলে দেখো প্রথম এই এর সঙ্গে মায়ের এ মিশে যে কী হবে, এখানে কি লিখবো আমি এ এ, একটা কি হলো, একটা হচ্ছে সুস্থ, পুরোপুরি কি পুরোপুরি সুস্থ একটা সন্তান পাওয়া গেল। তারপরে দেখো এই এর সঙ্গে এই এটি মিশিয়ে দাও, এ এটি মানে কি বাহক পাওয়া গেল, এ এটি মানে বাহক পাওয়া গেল। তারপরে দেখো এই এটির সঙ্গে এই এর মিলিয়ে দাও, তার মানে আবার দেখো এ এটি পাওয়া গেল, মানে এটা হচ্ছে বাহক, ঠিক আছে, এটা হচ্ছে কি বাহক, এ এটি মানে এটা হচ্ছে বাহক। এবার আক্রান্ত কীভাবে, দেখো এই এটির সঙ্গে এই এটিকে মিলিয়ে দাও, দেখো এবার কী পাবো আক্রান্ত পালাম, মানে কি এটি মানে কি হলো আক্রান্ত, তার মানে এই গ্রামেরটা হবে এটি এটি, লেখার জায়গা নেই বলে আমার লিখতে হলো এটি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে কি আক্রান্ত, এটা হচ্ছে পুরোপুরি আক্রান্ত। এবার আমাকে এখানে কি বলেছে দেখো, এটি মানে কত পার্সেন্ট আক্রান্ত, মানে 100%, এটা 25%, এটাও 25%, এটা 25, এটা টোটাল চারটে মিলে 4 5 100। এবার এখান থেকেও 25% পুরোপুরি সুস্থ বাচ্চা, মানে দুটো গ্যামেটে কোনো থ্যালাসেমিয়া আছে, টি আছে মাথায়, টি তো নেই, তার মানে পুরোপুরি এরা সুস্থ। এটি এটা মনে হচ্ছে কি বলতো আক্রান্ত, এটা মনেও আক্রান্ত, আর এটা এটা মনে হচ্ছে বাহক, এগুলো মানে বাহক, আর এটা মানে পুরোপুরি আক্রান্ত, মানে দুটোই আক্রান্ত, দুটো অটোজমি দুটো ক্রোমোজমি কিন্তু আক্রান্ত, তার মানে মারা যেতেও পারে। তাহলে কত পার্সেন্ট হতে পারে না 25% বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে, এবং 25% বাচ্চা সুস্থ, বাকি সব 20 আর 50% বাচ্চা হচ্ছে বাহক হবে। ঠিক আছে, চলো আজকে ছিল এই কটাই প্রশ্ন, পরের দিন আরও বেশি করে ক্লাস নিয়ে আসবো, তোমরা ক্লাসটাকে বেশি বেশি করে লাইক করতে, প্রচণ্ড গরমে এই গরমের মতো ভিডিও বানাতে অত্যন্ত কষ্ট হচ্ছে। ঠিক আছে, পরের দিন থেকে আমি
সেট আপ করছি এবং সেট আপ নিয়ে নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্টেশন আনবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে দাও সমস্ত নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখন ফিজ মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা, ঠিক আছে। টোটাল আমাদের 7 ডেজ যেমন ক্লাস হয়, মক টেস্ট নেওয়া হয়, সব কিছু তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, রেকর্ডিং ভিডিও, লাইভ ক্লাসের ভিডিও, সব কিছু কিন্তু তোমরা পাচ্ছ। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে।